আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। গলার আওয়াজটা আজকেও একদমই ঠিক হয়নি, কিন্তু আজকেও আমি চেষ্টা করব আপনাদের সামনে একটু ডিটেলস তুলে ধরার। যেখানে অতি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এত রাত্রে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ খবরই আছে এত মশালাদার, যেটা শুনে আপনারাও যে জায়গায় যে সিটে বসে আছেন সেখান থেকে একটু লাফিয়ে উঠবেন যে ভাই ভারত করছে তো করছেটা কি। যেখানে জানিয়ে দিই আপনাদেরকে যে তালিবানের বিদেশ মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ্দিনের সাথে বৈঠক, এবং এদিকে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শুরু হয়ে গেল যুদ্ধ। ভাই এমন কূটনীতি চলছে যেখানে পাকিস্তান বাংলাদেশকে নিয়ে ভারতকে কি চোখ দেখাবে, ভারতের সাথে কি যুদ্ধ করবে। এখন পাকিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধে উলঝে গেছে, যেখানে আরাকান আর্মির সাথে বাংলাদেশ যুদ্ধে উলঝে গেছে, এবং ওই যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ভারত বিশ্বগুরু হতে পারে, আমি তো কোথাও না কোথাও কূটনীতি রাজনীতির দিক থেকে সেই দিকেই দেখতে পাচ্ছি যে ভারত তো বিশ্বগুরু হতে চলেছে। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। মানে আমি কি আপনাদের সামনে পশ্চিমবঙ্গের রিপোর্ট করব, আমি কি পশ্চিমবঙ্গের খবর আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আমাদের দেশ জুড়ে এত দুর্দান্ত কূটনীতি, এত দুর্দান্ত রাজনীতি চলছে, যেখানে একটা কথা না বললেই নয়, অজিত ডোভাল এবং এস জয়শঙ্কর, বলতে পারি আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান হাত বাম হাত, এইভাবে গোটা দেশকে যে নাচাবে, এটা আনএক্সপেক্টেড ছিল। যদি আমি বলে থাকি যে চুপ থাকা গভর্নমেন্ট, যখন দরকার তখন বলা গভর্নমেন্ট, নিজের গ্র্যাভিটি হোল্ড করা গভর্নমেন্ট থাকা অবস্থায় যখন এত তনছিট লেগে গেল গোটা দেশ জুড়ে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুললে তো ইউএস সাইডে একদম সেই মানে বৈঠক স্টার্ট হয়ে যেত। এমনটাই ঘটনা, যেখানে আপনাদেরকে জানিয়ে দিই টাটকা টাটকা খবর, যেটা গিলতেও পারছে না ফেলতেও পারছে না, ঢোক গিলতে পারছে না ফেলতে পারছে না পাকিস্তান। এমন অবস্থা যেখানে আফগানিস্তান এইবার অ্যাটাক করে দিয়েছে পাকিস্তানের ওপর, যে পাকিস্তানিরা বলছে যে না আমি তো বুঝতেই পারছি না, এরকম কিছু ঘটেনি, এরকম কিছু হয়নি। অথচ আফগানিস্তান ওপেন পাবলিক ফোরামে, যেখানে সমস্ত বিদেশি মিডিয়ারা কভার করছে যে আফগানিস্তান অ্যাটাক করেছে পাকিস্তানকে। এত সাপোর্ট কোথায় থেকে, কে এত সাপোর্ট দিল, কে ভাই? মানে এতদিন পর্যন্ত আপনারা ভালো করে পলিটিক্সটা বুঝুন, এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে পাকিস্তান খুব লাফালাফি করছে, বাংলাদেশ খুব লাফালাফি করছে, তাহলে এটা রাজনীতি না তো কোনটা রাজনীতি? যে তালিবান গভর্নমেন্টের সাথে ভারতের পোর্ট ছিল না, সেই তালিবান গভর্নমেন্টের থেকে অ্যাডমিনিস্ট্রেটর আমাদের ভারতে এসেছে এবং বলছেন যে এখানে একটু ইনভেস্ট করুন, এখান দিকে একটু তাকান, এদিকে একটু ইনভেস্ট করুন। একটা ছোট্ট ভিডিও আমার সামনে এসেছে, সেই ভিডিওটি দেখাই, তারপর যাচ্ছি আরো ডিটেলসে। কোনো যুদ্ধে সাপোর্ট করার মতো নয়, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, কিন্তু ভারতের সাথে না। যেখানে একটা কথা খুব চলছিল ইদানিং কালে, নিউজ মিডিয়াতে খুব আসছিল, আপনারা নিশ্চয়ই আমার কথাকে একমত রাখবেন, যেটা হচ্ছে ভারতের পাশে কেউ বন্ধু নেই, ভারতের পাশে কেউ বন্ধু নেই। কিন্তু তারপরের লাইনটা কি? ভারতের সাথে কারোর যুদ্ধও নেই, ভারতের সাথে কারোর অশান্তি নেই। যেখানে আপনারা ভালো করে পলিটিক্স বুঝুন, যেখানে তালিবান এতদিন পর্যন্ত ভারতের সাথে কি সম্পর্ক হবে ভাই, অন্য ধর্মের লোক ভারতকে আদৌ সাপোর্ট করবে কিনা, সঙ্গে থাকবে কিনা, সেই তালিবান আজকে ওপেন ভাবে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করছে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছেন যে কার সাপোর্ট। এই ভারত থেকে জেপি সিং ভারতের ডিপ্লোমেট যাওয়ার পর, সেখানকার বিদেশ মন্ত্রীর সাথে বৈঠক করার পর এমন কি ঘটলো, এমন কোথায় থেকে শক্তি পেল তালিবান যে ওপেন পাকিস্তানকে চোখ দেখাতে লাগলো? আরাকান আর্মির পেছনে বা কার সাপোর্ট ছিল যে ওপেন বাংলাদেশকে চোখ দেখাতে লাগলো? যে আরাকান আর্মি কালাডান প্রজেক্ট ভারতের আটকে দিয়েছিল, সেই কালাডান প্রজেক্টে আরাকান আর্মি বলছে হ্যাঁ চালান, আপনারা করুন না, আপনারা বানান প্রজেক্ট। কোথায় থেকে আসছে ভাই? এটাকেই বলছে এস জয়শঙ্কর এবং অজিত ডোভালের কূটনীতি রাজনীতি। যেখানে আপনাদেরকে জানিয়ে দিই কিচ্ছু না, এমন ভালোবাসা ভারতের প্রতি, ভারত খুব সুন্দর, ভারতে হীরামতি লাগানো আছে, এমন কিচ্ছু না। কি পয়সা বলতা হ্যায়, টাকা কথা বলে। ভারত আর সেই পিছিয়ে পড়া ভারত না,
যে বিদেশে গিয়ে কাঁদবে আমার টাকা নেই, আমার লোকজন খেতে পারছে না, দয়া করে আমাকে ভিক্ষা দিন, দয়া করে আমাকে লোন দিন। এখন ভারতের এই কন্ডিশন নেই। ভারত যথেষ্ট পাওয়ারফুল হয়েছে, ভারতের হাতে বহুত টাকা এসেছে। এখন ভিখারি ভিখারি দেশরা বলছে যে প্লিজ এখানে ইনভেস্ট করুন, তাহলে আমাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে। প্লিজ আমাদের এখানে কিছু একটা বানান প্রজেক্ট করুন, তাহলে আমাদের এরিয়া ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ টাকা এখানে কথা বলছে, যেখানে ফরেন রিজার্ভকে ভারত শক্ত করেছে। বাংলাদেশের বিএনপির নেতা বলছে ভারতকে অ্যাটাক করে দেবো, কলকাতা 4 ঘন্টায় দখল করে নেবো, তার জন্য আমাদের গভর্নমেন্ট লাফিয়ে বলে এই তোর হিম্মত কি করে হলো। না, একদমই না। ভারত সরকারের এটা কাজ না, এমনকি এস জে শঙ্করেরও এটা কাজ না। আমাদেরকে দেখিয়ে দিল তাহলে কাজটা কি। কাজটা হচ্ছে তোমরা নিজেদের বাবা যাকে মনে করো, তোমরা যার জন্য লাফাও, তাকে আমি পাশে নিয়ে হাঁটবো। এটাকেই বলছে কূটনীতি, এটাকেই বলছে রাজনীতি। ভারত দুটো বিষয় আমি দেখতে পেলাম, নিজের চোখে দেখতে পাচ্ছি যে দুটো বিষয় ভীষণ ভীষণ ভাবে কনসার্ন ছিল। একটা হচ্ছে নিজের ফরেন রিজার্ভকে শক্ত করা, যাতে ভারতকে খেতে পাচ্ছে না, বেচারা দেশ, এ তো যুদ্ধ কি করবে, এ তো না খেয়ে মরে যাবে। এই চোখে যেন ভারতকে কেউ না দেখে। এটা আমাদের ডেইলি লাইফে হয়ে থাকে, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন গরিব মানুষকে আমরা কিভাবে ট্রিট করে থাকি। আর সেকেন্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভারতে এইবার বিশ্বে প্রথম হয়েছে ভারত যে বিদেশ থেকে যে টাকাগুলি আসছে ইনকাম করে নিজের দেশে পাঠাচ্ছে। অর্থাৎ আমাদের ভারতের যে সমস্ত লোকজন অ্যাব্রডে আছে, কাজ করছে, জব করছে, তারা যে টাকা ভারতে পাঠাচ্ছে সেটা এত টাকা যেটা অন্য কোনো কান্ট্রি কম্পিটিশনই দিতে পারেনি। অর্থাৎ ভারত ইকোনমির দিক থেকে যথেষ্ট নিজেকে শক্ত করেছে। সেই কারণে ভাই বড় থেকে বড় দেশ চোখ দেখাতে পারছে না, এই ছোটখাটো দেশকে নিয়ে আর কিছু বলারই নেই। আমি যেমনটা আপনাদেরকে বললাম, এখানে ইসরায়েলকে ভারত ওপেন সাপোর্ট করছে, ইসরায়েলকে ভারত ওপেন সাপোর্ট করছে। হিম্মত নেই ইউরোপিয়ান কান্ট্রিকে এটা বলার যে তুমি কি করে ইসরায়েলকে সাপোর্ট করছো, যেখানে একটুখানি ইমোশনাল সিম্প্যাথেটিক গ্রাউন্ড আছে। আমার ইচ্ছে আমি করতেই পারি। সেকেন্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই যে বাংলাদেশ বলছে আমি এই ডিসিশন নেব, শেখ হাসিনাকে রিটার্ন ব্যাকের চিঠি পাঠিয়েছি, এখনো পর্যন্ত ভারত রিপ্লাই দেয়নি। ভারত রিপ্লাই দিয়েছে। ভারত বলেছে বাংলাদেশে কোনো গভর্নমেন্টই নেই, কোনো লিগাল গভর্নমেন্টই নেই, সুতরাং কোনো এখতিয়ার নেই বাংলাদেশের ভারতের কাছ থেকে এটা অ্যান্সারের এক্সপেকটেশন রাখা। আমরা অ্যান্সার দিতে একদম ইন্টারেস্টেড না। এটা হচ্ছে ভারতের স্ট্যান্ড পয়েন্ট। কেন বলছি মালদ্বীপ, আরে ভাই মালদ্বীপের সঙ্গে তো ভয়ঙ্কর অশান্তি ভারতের। স্যালিউট তো করতে হবে এই কূটনীতিকে, স্যালিউট তো করতে হবে এই রাজনীতিকে। যে মালদ্বীপকে নিয়েও আমাদের ভারত সরকার বিন্দু মাত্র মুখ খোলেনি। 1% ওয়ার্ড, 1% ওয়ার্ড কি অ্যালফাবেট খরচা করেনি আমাদের ভারত সরকার। সেই মালদ্বীপের প্রেসিডেন্ট এখন 2 মাস অন্তর অন্তর আমাদের ভারতে আসছে এবং দেখে যাচ্ছে ভারত রেগে নেই তো, ভারত রাগ করছে না তো। যেখানে এখানে এসে আপনাদেরকে বলে দিই, বাংলাদেশ আমাদেরকে চোখ দেখাচ্ছে, ভারতে চলছে অবৈধ বাংলাদেশিকে সার্চ অপারেশন, এদিকে মালদ্বীপ 5,000 অবৈধ বাংলাদেশিকে নিজের এরিয়াতে ডিটেক্ট করেছে এবং বলছে ভাই এদেরকে ইমিডিয়েটলি বাংলাদেশ পাঠাও। ভারত রেগে যাবে ভাই, ভারতের লোকজনকে আমার খুব দরকার। শুধু এখানেই নয়, মালদ্বীপে তো এটা পর্যন্ত বলছে যে ভারতের ইউপিআই স্টার্ট করো, ভারতের ইউপিআই আমাদের এখানে স্টার্ট করো, তাহলে ওখানকার লোকজন ওখান থেকে এলে তো এখানে আমরা ফেসিলিটিস দিতে পারবো না। এই হচ্ছে মালদ্বীপের কন্ডিশন। জানিয়ে দিই ফ্যাক্ট কি, শুধুমাত্র ভারতের গুণ গাইলে তো হবে না, কারণ আমি বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি, আমি চোখে দেখতে পাচ্ছি যে ভারত নিজের জায়গায় কতটা সিকিউর এবং অন্যান্য দেশের মধ্যে কিভাবে মারদাঙ্গা চলছে। যেখানে আমার কাছে, আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই যে বললাম যে চায়না ড্যাম তৈরি করছে, কি না তো ব্রহ্মপুত্র জল আটকাবে, ভারত অলরেডি অক্টোবর মাস থেকে কাজ স্টার্ট করে দিয়েছে অরুণাচল প্রদেশে ড্যাম তৈরি করার। আচ্ছা আর কি করছে, বেশ বাংলাদেশ থেকে অবৈধ কাউকে, এটা মাছি পর্যন্ত বর্ডার বলছে তো ভারত সরকার কিছু বলছে না, ভাই কেটে নদীতে ফেলে দাও, অকাত কি হয় বুঝতে পারছেন তো। কাশ্মীরে এদিকে হাল্লা করতে লাগলো, এদিকে বলছে টেরর সংগঠন স্লিপার সেল অ্যাক্টিভ হচ্ছে, তো জম্মু কাশ্মীরে হিউজ অ্যাক্টিভ করে দিল সেন্ট্রাল গভর্নমেন্ট যে ভাই তন্ন তন্ন করে তল্লাশি করো। একটাও স্লিপার সেলের আকাকে এবং যারা ফান্ডিং করছে তাদের কাউকে বাঁচতে দেব না। এই হচ্ছে ফুল ভারতের সিনারিও, অর্থাৎ ভারত প্রোটেক্টেড। কি ঘটলো আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে আমি আপনাদেরকে বলছি। বেসিক্যালি পাকিস্তান একটা লাল্লু দেশ। কেমন লাল্লু দেশ? এ হচ্ছে ভয়ঙ্কর হিংসুটা একটা দেশ, কারোর সাথে কারোর সম্পর্ক মেনে নিতে পারে না। আমি একদম ফ্যাক্ট আপনাদেরকে বেসিক ভাষায় বলে দিচ্ছি যে কিসের জন্য আফগানিস্তান এবং পাকিস্তানের যুদ্ধ লেগেছে, কিসের জন্য। পাকিস্তান একটা লাল্লু দেশ যে নিজের ছাড়া কিছু বোঝে না, যে প্রত্যেকটা দেশকে হিংসা করে এবং চায়নাকে নিজের আকা মনে করে, চায়নাকে নিজের বাপ মনে করে। যেমনটা বাংলাদেশ পাকিস্তানকে বাপ মনে করে, পাকিস্তান চায়নাকে বাপ মনে করে। হ্যাঁ,
চায়নার আবার একটা নিয়ম আছে, পাকিস্তানের আবার একটা নিয়ম আছে। পাকিস্তান বাকি যে সমস্ত দেশ আছে তাদেরকে জুতোর তলায় রাখতে পছন্দ করে। যারা একটুখানি ইকোনমির দিক থেকে তাদের এই কাছে পিঠে থাকে, আশেপাশে থাকে, তাদেরকে জুতোর তলায় রাখতে পছন্দ করে। যেমন বাংলাদেশ, যেমন আফগানিস্তান। এটা হচ্ছে পাকিস্তানের বেসিক নেচার। ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত চায়নার থেকে যত ওয়ার্কার, যত লোকজন পাকিস্তানে থাকে, পাকিস্তান এমনিতেই ডিস্টার্বড কান্ট্রি, সেখানে তো একের পর এক জঙ্গি সংগঠন অ্যাক্টিভ। যেমন টিটিপি বলে একটা জঙ্গি সংগঠন রয়েছে, সেই সমস্ত ভয়ঙ্কর ভাবে অ্যাক্টিভ। বালুচিস্তানে সারাক্ষণ বোমবাজি, পিস্তল এইসব তো হতেই থাকে। এই সবের মধ্যে চাইনিজ বেশ কিছু লোকজন কয়েকবার অ্যাটাকে মারা গেছে। এবার পাকিস্তানকে চায়না বলছে যে ভাই, আমাদের এখানকার ওয়ার্কার তোমাদের পাকিস্তানে পাঠাচ্ছি, মরছে কেন, কি কেস, কোনো অ্যাকশন নাও। তখন পাকিস্তান বলছে যে না না, আমাদের এখানে ডিস্টার্ব না, আমাদের এখানে কোনো সমস্যা নেই, সমস্যা তো আফগানিস্তানে। আফগানিস্তান চায়নাকে মারছে। আর কেন এই এই দোগলাপন্থী করছে পাকিস্তান? কেন এই দোগলাপন্থী? এই কারণে যাতে আফগানিস্তানের সঙ্গে চায়নার সম্পর্ক কোনোদিন ভালো না হয়। বেসিক ফান্ডা হচ্ছে এটাই যে আফগানিস্তানের সঙ্গে চায়নার সম্পর্ক যেন কোনোদিন ভালো নয়। সেই কারণে নিজের দেশে চাইনিজ লোককে মারছে আর নিজেকে বিরাট বড় রাজনৈতিক কূটনৈতিক ভেবে, বুঝলি তো, তালিবান মেরেছে। আফগানিস্তান এখন তালিবান সরকার না, তালিবান মেরেছে। চায়না বলেছে আচ্ছা তালিবান মারছে, এইবার তুমি যে অ্যাটাক করছো এটা আমাকে অন ডকুমেন্টারি, মানে একদম ভাবে আমাকে পেপার অন পেপার আমাকে দেখাতে হবে যে তুমি অ্যাকশন নিয়েছো। পাকিস্তান তো বিপদে, বললো ঠিক আছে আমি তাহলে অ্যাকশন নেব। এই রিসেন্ট 26 তারিখের ঘটনা, কি করলো? আফগানিস্তানের উপর অ্যাটাক। প্রথমবার নয়, অগিনত অসংখ্যবার পাকিস্তান আফগানিস্তানের উপর অ্যাটাক করেছে। বেচারা আফগানিস্তান চুপচাপ গালে হাত দিয়ে দেখে যে ভাই কি করছে, এ ভাই এর কাছে অস্ত্র কি চলে এলো, এ তো চোখ দেখাচ্ছে, এ তো ভাই বারবার বারবার, আমরা যুদ্ধকে ভয় পাই না, সমস্যা নেই, কিন্তু আশেপাশে যে দেশ আছে তাদের কি রিয়াকশন হবে, আমাদের উপর কি চড়াও হয়ে যাবে, কি ভাই কূটনীতি, এটাই তো কথা যেটা ভারতকে নিয়ে সবাই প্রেডিক্ট করছিল যে ভারত কি করবে, বাংলাদেশ চোখ দেখাচ্ছে, পাকিস্তান এগেনস্টে চলে গিয়েছে, ভাই এদিকে মায়ানমারে যুদ্ধ চলছে। এমনকি আরাকান আর্মি তো আরাকান আর্মি, মায়ানমার সরকারও ভারতের সাপোর্টে, সেটা অ্যানাদার থিং। আমি বলি এবার এদিকে কি ঘটলো, তালিবান দেখেই যাচ্ছে তামাশা, দেখেই যাচ্ছে। রিসেন্ট নভেম্বর মাসে, রিসেন্ট বেশি দিন না, রিসেন্ট ভারত সরকার দেখা করলো আফগানিস্তানে গিয়ে তালিবান বিদেশ মন্ত্রীর সাথে বৈঠক করলেন যে কি ভাই ঠিক আছে, উন্নত করতে হবে এরিয়া, উন্নত করব, প্রজেক্ট করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, দেখবো। অবস্থা তো খুবই খারাপ আফগানিস্তানের, কেউই তো আসছে না, ভয় পাচ্ছে তো, ঠিক আছে টাকা আছে ইনভেস্ট করব। তালিবান সরকার দেখছে যে আমার কি দরকার ভাই, কি আমার দরকার ইনভেস্টমেন্ট, আমার দরকার আমার এরিয়ার ইমপ্রুভমেন্ট। তার পাশাপাশি পাকিস্তান যে বারবার বারবার চোখ দেখাচ্ছে না ভারতের মতো একটা দেশের সাপোর্ট, তাতেই মোটামুটি আমি দেখে নেব। সেই কারণে পাকিস্তান অন পেপার দেখাতে গেল চায়নাকে যে আমি আফগানিস্তানের উপর অ্যাটাক করছি, যার জন্য বলল পাক এয়ার স্ট্রাইক অন আফগানিস্তান কিল 46 পিপল, যেটা তালিবান অফিসিয়াল সেজ। তালিবান অফিসিয়ালস অ্যাকসেপ্ট করেছিলেন যে হ্যাঁ 26 তারিখে পাকিস্তানিরা আমাদেরকে মেরেছে, যেখানে 46টা মানুষ মারা গেছে, সিভিলিয়ানসদেরকে মেরেছে। টেরারকে মারে না, এরা সিভিলিয়ানসদেরকে মারে, এরা মানে মহিলা এবং বাচ্চাদের উপর অ্যাটাক করে, এবং অ্যাটাক করে চায়নাকে খুশ করলো যে দেখো আমরা কিন্তু মারলাম কাকে, টেরার সংগঠনকে, আমরা দেখলাম আমরা মেরেছি। আফগানিস্তান বললো যে বেটা আমি কিন্তু এবার বদলা নেব এনি হাউ, কারণ সাপোর্ট তো তলায় তলায় ডেফিনেটলি কেউ করেছে। এবং আফগানিস্তান যেটা করলো সেটা হচ্ছে ওপেন ভাবে, যেটা করার কোনোদিন সাহস আফগানিস্তান দেখায়নি, এইবার ওপেন ভাবে ভারতের সাথে হাত মেলানোর পর আফগানিস্তান বলছে আফগানিস্তান তালিবান ফোর্সেস টার্গেট সেভারাল পয়েন্টস ইন পাকিস্তান ইন রিটালিয়েশন ফ্রম এয়ার স্ট্রাইক, আফগান ডিফেন্স মিনিস্টার সেজ। এবার আফগান ডিফেন্স মিনিস্টার বলেছে যে হ্যাঁ আমরা অ্যাটাক করেছি, আমরা পাকিস্তানের সেভারাল পয়েন্টে অ্যাটাক করেছি, বেশ করেছি, ওরা যেমন আমাদেরকে মেরেছে আমরাও মারলাম। এদিকে পাকিস্তানকে অ্যাটাক করছে, তার পাশাপাশি তালিবানের অ্যাডমিনিস্ট্রেটর আমাদের দেশে এসে বলছেন যে তাহলে ইনভেস্টমেন্টের কতটা কি ঘটলো একটুখানি তাহলে দেখতে হবে, আমাদের এরিয়াতে যে প্রজেক্টের কথা, যে রাস্তাঘাট উন্নতির কথা আপনারা বলছেন, তার ইনভেস্টমেন্টটা দেখতে হবে। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে গন্ডগোলটা কোথায়, গন্ডগোলটা হচ্ছে পাকিস্তান পড়ে গিয়েছে এখন মহা বিপদে। কেমন মহা বিপদে, পাকিস্তান এখন বলতেও পারছে না যে হ্যাঁ আমার উপর অ্যাটাক করেছে, পাকিস্তান এখন মানে একসেপ্টই করতে পারছে না যে হ্যাঁ আমাদের উপর অ্যাটাক করেছে, উল্টো যে এরিয়াকে নিয়ে অশান্তি সেটাও পাকিস্তানের হাতের বাইরে, মাথাটা গুলিয়ে গেল। আমি ক্লিয়ার করে দিচ্ছি, আফগানিস্তান
পাকিস্তান, তার মাঝখান থেকে একটা ডুরান্ড লাইন টানা আছে যেটাকে বর্ডার ভাগ করছে। আর ব্রিটিশ গভর্নমেন্টের এটা মাইন্ডসেট ছিল যে কোনো ভাবে একটা ভাগ করে দিলেই হলো, তারা দেখতো না যে কোনো নদী যাচ্ছে না পাহাড় আছে না কি আছে, একটা ভাগ। কিন্তু এই ডুরান্ড লাইনকে আফগানিস্তান মানে না। সমস্যাটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মিডিলে একটা পোর্শন আছে যেটাকে পাস্তুনিস্তান বলা হয়, এবং সেখানে বালুচিস্তানও রয়েছে, এবং সেই এরিয়াটুকু মিডিল এরিয়াটুকু সেখানটা করে প্রচুর টেরর সংগঠন অ্যাক্টিভ রয়েছে, যেখানে পাকিস্তানি আর্মিকেও ঢুকতে দেয় না। সমস্যাটা হচ্ছে যে ওই পার্টিকুলার এরিয়াকে পাকিস্তান ক্লেম করে আমার, আফগানিস্তান কিন্তু বলে ওটা তোমার না, কারণ আমি তো ডুরান্ড লাইনকেই মানি না, ওই এরিয়া তোমার কি করে হয়। কেসটা ঘটেছে আফগানিস্তান অ্যাটাক করেছে ঠিক সেই মিডল পোর্শনটাকে, যে পোর্শনকে নিয়ে পাকিস্তান সরকার ঘুম থেকে উঠে বসে অ্যাটাক করে দিয়েছে পার্টিকুলার এরিয়া, যেখানে নিজেই বলে দিয়েছে নো ডিটেলস অফ ক্যাজুয়ালিটিস অর স্পেসিফিক এরিয়া টার্গেটেড ওয়্যার প্রোভাইডেড। না তো কই কাউকে মানেনি তো, কোথায়? আফগানিস্তান তো অ্যাটাক করেনি। আফগানিস্তান বলছে কেন আপনাদের ওই যে এরিয়া যেটা ডিস্টার্ব আপনারা ক্লেম করেন আপনাদের পাকিস্তানের, ওখানে আমরা অ্যাটাক করিনি। পাকিস্তান না না কোথায়, আমাদেরকে তো অ্যাটাকই করেনি। তো আফগানিস্তান বলছে ওকে ফাইন, তাহলে আমরা আপনাদের এরিয়াতে অ্যাটাক করিনি, ওটা তাহলে আমাদেরই, তাহলে আপনারা তো ক্লেমই করতে পারছেন না যে ওই এরিয়াটা আপনার। ঠিক আছে, ওটা তাহলে আফগানিস্তানের এরিয়া, তাই তো? তাহলে আফগানিস্তানের ওই এরিয়া যেটা পাকিস্তান এতদিন ধরে ক্লেম করে আসছে, এখনো পর্যন্ত ওই একই সমস্যা নিয়ে পাকিস্তান মাথা চুলকে যাচ্ছে যে আমি অ্যাকসেপ্ট করব যে হ্যাঁ এটা আমাদেরই এরিয়াতে অ্যাটাক করেছে, নাকি আমি অ্যাকসেপ্ট করব না যেটাকে তালিবান বলছে ঠিক আছে তাহলে তোমাদের এরিয়া না তো ওটা আমারই এরিয়া, যে এরিয়াকে ঠান্ডা করার জন্য এবং আতঙ্কবাদী সংগঠনকে মিটিয়ে ফেলার জন্য আমরা অ্যাটাক করেছি। ঠিক কিছু না কিছু তো হবে, অ্যাকসেপ্ট করো না। এখন পাকিস্তান পড়ে গেছে ভারী ভয়ঙ্কর সমস্যায়, ভাই করবো তো করবো কি, যাবো তো যাবো কোথায়? এদিকে ভারতকে আমি কি চোখ দেখাবো, বাংলাদেশকে আমি ইকোনমি দিক থেকে কি সাপোর্ট করব, কারণ চায়না ওইদিকে আমাকে চোখ দেখিয়ে বসে আছে, আফগানিস্তান আমার উপর অ্যাটাক করে দিয়েছে। এইবার আমি আমার ইজ্জত বাঁচাতে, গোটা বিশ্বের সামনে ইজ্জত বাঁচাতে, যেখানে ওপেন ভাবে আফগানিস্তান বলছে তোর এরিয়াতে মেরেছি, এবার তো ইজ্জত বাঁচাতে অ্যাটাক করতেই হবে। আর যুদ্ধ এমন একটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, স্টার্ট তো হয়ে যাবে, এন্ড হবে না, কারণ কে মাথা ঝুঁকাবে, কে থামবে? আর ইউএসও ওই একটাই কথা বলে সব খেলা গিয়ে আটকায় টাকায়। আমি যেটা বললাম টাকা ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, টাকা কথা বলে, যে কারণে ইউএস তো চায় যে করো শান্তি, হোক ব্যবসা, বিক্রি হোক আমার সমস্ত আর্মস গুলো, ব্যবসা হলে আমি বড়লোক হব, ইকোনমিও আমার গ্রো হবে, এটাই হচ্ছে ফুল ফর্ম যা চলছে গোটা বিশ্বে। কিন্তু ভারত কোথায়? ভারত তো গোটা বিশ্বের বিশ্বগুরু হওয়ার লক্ষ্যে আমি দেখতে পাচ্ছি, কারণ পাকিস্তান চোখ দেখাতে গেল, এখন পাকিস্তান উলঝে গেল আফগানিস্তানের সঙ্গে, বাংলাদেশ চোখ দেখাতে গেল, বাংলাদেশ উলঝে গেল আরাকান আর্মির সঙ্গে। এমন গৃহযুদ্ধ শুরু হলো যে বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট তো নিজের দেশেরই সেনা প্রধানের সাথে উলঝে গেছে, যে সেনা প্রধান আমার সাথে লয়াল কি লয়াল নয় আমি তো সেটাই জানি না। এটাই হচ্ছে কূটনীতি। কূটনীতি তো এটাও ব্যাংককে বৈঠক করা হচ্ছে আরাকান আর্মির সাথে, বৈঠক করছে ভারত, যেখানে আরাকান আর্মি বলছে যে হ্যাঁ আমরা তো রাখাইন স্টেটটা মোটামুটি আমাদের দখলে পুরোপুরি চলে এসছে, প্লিজ আপনারা এবার ওই কালাডান প্রজেক্ট, যেটা আমরাই আটকেছিলাম, আরাকান আর্মি আমরাই আটকেছিলাম, বাট এখন আমি ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, সুতরাং কালাডান প্রজেক্ট আপনারা স্টার্ট করুন, কারণ কালাডান প্রজেক্টটা স্টার্ট হবে তবেই আমাদের এরিয়া ফুলফিল ভাবে আর ডেভেলপড হবে। ভারত রাজার চেয়ারে বসে, টাকা আছে হিউজ হাতে, বেটা বলো কোথায় কোথায় ইনভেস্ট করতে হবে, কারণ তোমাদের এরিয়া ডেভেলপমেন্ট করতে গেলে আমি ছাড়া ভাই উপায় নেই। সেই হয় না একটা কথাই আছে না, কানু ছাড়া গীত নেই, সেই হচ্ছে ভারতের অবস্থা, যে ভারত ছাড়া অন্য কোনো দেশের কোনো উপায় নেই। আমি আপনাদেরকে এটাও বলে দিচ্ছি যে এই যে বাংলাদেশ টেকনিক্যালি মাথা নামিয়ে রেখেছে এখনো পর্যন্ত। আর এই যে চায়নার ড্যামের আপনারা খবর পেলেন, যে খবরটা একটু আগে আমি আপনাদেরকে দিলাম, পাওয়ারের লড়াই চলছে, চায়না ইকোনমির পাওয়ার দেখালো তো, একটুখানি স্ট্র্যাটেজি খেললো, ভারতকে একটু দেখেনি কেমন, ঠিক আছে স্ট্র্যাটেজি খেললো, ড্যাম বানিয়ে একটু পাওয়ারের লড়াই, কি তো $137 বিলিয়ন আমরা ইনভেস্ট করবো, ড্যাম বানাবো, ব্রহ্মপুত্র জল আটকে দেবো ভারতে। ভারত ব্রহ্মপুত্র জল আমি ইউজ করি কত ভাই, সে তো আমাদের অরুণাচল প্রদেশ হয়ে ঢুকে তো যায় বাংলাদেশে, বাংলাদেশকে বাঁচায়, যে মিডিয়ারা বেশি লাফাচ্ছিল বেসিক তাই। ভারত বললো ওকে তোমরা ড্যাম বানাবে,
আমরা অরুণাচল প্রদেশের ড্যাম বানাবো, কারণ এই যে ফুল কন্ট্রোল করার একটা ইচ্ছে আছে যে আমরা ফুল ব্রহ্মপুত্র ড্যামকে কন্ট্রোল করে নেবো, জলকে কন্ট্রোল করে নেবো, গোটা ভারতের সেভেন সিস্টারকে ভাসিয়ে দেবো। অত সহজ না। তুমি জল বন্ধ করবে, আমি এদিকে স্টোর করব, আমার দরকার আমি খুলবো, বিকজ আমার কাছেও টাকা আছে, আমিও ইনভেস্ট করতে পারি। এবং ইনভেস্টের মধ্যে ওপেন ভাবে যখন অফিসিয়ালি চায়না অ্যানাউন্স করেছে ড্যামের, তখন ভারতও অফিসিয়ালি পত্রিকাতে ছেপে দিয়েছে যে ইয়াংকিয়ং ড্যাম ইন্ডিয়াস লাস্ট লাইন অফ ডিফেন্স এগেইনস্ট চাইনাস ওয়াটার বম্ব অন দ্য ব্রহ্মপুত্র। ওয়াটার বম্বকে ডিফেন্স করার জন্য ভারত রেডি আছে। এটাই হচ্ছে টাকার পাওয়ার, পয়সা বলতা হ্যায়। যাই হোক, আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।